ওয়েলকাম স্টুডেন্টস, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ইতিহাস ক্লাস। ইতিহাস বেশিরভাগ কম্পিটিশন পরীক্ষার জন্যই খুবই জরুরি একটি বিষয়। তাই চাকরির পরীক্ষায় বসতে গেলে ইতিহাস জানতেই হয়। আজ আলোচনা করা হবে ভারতের ইতিহাসের মধ্যযুগের অর্থাৎ মোঘল যুগের দুইজন বাদশার সময়কাল, অর্থাৎ সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের সময়কালের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। অতএব শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন আছে, হুমায়ুনের মৃত্যু কবে হয়? উত্তর 1556 খ্রিস্টাব্দের 27শে জানুয়ারি। 2 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? উত্তর হচ্ছে 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর আকবর ও হিমুর মধ্যে। তোমরা জানো যে পানিপথের যুদ্ধ হয়েছিল 3টে। প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে, এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। 3 নম্বর প্রশ্ন আছে, কোন সময়কে অন্তঃপুরিকার সময়কাল বলা হয়েছে এবং কে বলেছেন? উত্তর হচ্ছে 1560 থেকে 64 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 4 বছরকে অন্তঃপুরিকার সময়কাল বা শাসনকাল বলা হয়েছে, এবং এই শব্দটি ব্যবহার করেছেন ডক্টর স্মিথ। পরের প্রশ্ন, আকবর হলেন একজন নগ্ন সাম্রাজ্যবাদী, কে বলেছেন? উত্তর হচ্ছে শ্রীমতী বেভারেজ। পরের প্রশ্ন, আকবর কবে চিতোর আক্রমণ করেন? উত্তর হচ্ছে 1567 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে আকবরকে অপরিচ্ছন্ন বিদেশি বলেছেন? উত্তর হচ্ছে মেবারের রানা উদয় সিং। নেক্সট কোশ্চিন, আকবর কবে রণথম্বর, কালিঞ্জর, বিকানের, জয়সলমের ও মারওয়ার জয় করেন? উত্তর হচ্ছে আকবর রণথম্বর জয় করেন 1569 খ্রিস্টাব্দে, কালিঞ্জর জয় করেন 1569 খ্রিস্টাব্দে, এবং পরের যে 3টি স্থান অর্থাৎ বিকানের, জয়সলমের এবং মারওয়ার, এই 3টি স্থান জয় করেছিলেন 1570 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, কবে কাদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ ঘটে? উত্তর হচ্ছে 1576 খ্রিস্টাব্দে 18ই জুন রানা প্রতাপ সিং ও আকবরের মধ্যে। পরের প্রশ্ন, আকবর কবে সুরাট বা গুজরাট জয় করেন? উত্তর হচ্ছে 1573 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, আকবরের গুজরাট অভিযানকে সর্বাপেক্ষা দ্রুততম অভিযান কে বলেছেন? উত্তর হচ্ছে ঐতিহাসিক স্মিথ, অর্থাৎ ঐতিহাসিক স্মিথ আকবরের গুজরাট অভিযানকে সর্বাপেক্ষা দ্রুততম অভিযান বলে অভিহিত করেছেন। নেক্সট কোশ্চিন, আকবর কখন বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? উত্তর হচ্ছে গুজরাট জয়ের স্মারক হিসাবে ফতেপুর সিক্রিতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। নেক্সট কোশ্চিন, রাজা আলী খাঁ কে ছিলেন? উত্তর হচ্ছে খানদেশের অধিপতি। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে অস্ট্রির যুদ্ধ ঘটে? উত্তর হচ্ছে বিজাপুর, গোলকুন্ডা ও আহমদনগর রাজ্য মিলিত হয়ে মুঘলদের বিরুদ্ধে অস্ট্রির যুদ্ধ করে 1597 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আকবর কবে হিন্দু তীর্থকর তুলে দেন? উত্তর হচ্ছে 1563 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আকবর কবে জিজিয়া কর তুলে দেন? উত্তর হচ্ছে 1564 খ্রিস্টাব্দে, অর্থাৎ আকবর 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর বা অমুসলিমদের উপর যে কর, সেই করটি আকবর তুলে দেন। পরের প্রশ্ন, আকবর কবে হিন্দু যুদ্ধবন্দীদের কৃতদাসে পরিণত করার রীতি নিষিদ্ধ করেন? উত্তর হচ্ছে 1562 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, মহেশ দাস কে ছিলেন? উত্তর হচ্ছে আকবরের সময় বিখ্যাত চিত্রকর। পরের প্রশ্ন, সঙ্গীতজ্ঞ তানসেন, সুরসিক সমালোচক বীরবল, মহেশ দাস কার রাজসভায় ছিলেন? উত্তর হচ্ছে আকবরের, মোগল সম্রাট আকবরের রাজসভায়। পরের প্রশ্ন, সতীদাহ, বাল্যবিবাহ, বহুবিবাহ, পণ প্রথা ও ভিক্ষাবৃত্তি নিবারণ, গণিতাবৃত্তি ও মদ বিক্রি নিয়ন্ত্রণ, বিধবা বিবাহ প্রচলন প্রভৃতির ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন
কোন মুঘল সম্রাট? উত্তর হচ্ছে মুঘল সম্রাট আকবর। অর্থাৎ আকবর বিভিন্ন সমাজ সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, 14 বছরের কম বয়সী বালিকা বা 16 বছরের কম বয়সী বালকের বিবাহ কে কবে নিষিদ্ধ করেন? উত্তর হচ্ছে মুঘল সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে কম বয়সী ছেলে মেয়েদের বিবাহ নিষিদ্ধ করেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট কবে বিধবা বিবাহ আইন সিদ্ধ করেন? উত্তর হচ্ছে মুঘল সম্রাট আকবর 1587 খ্রিস্টাব্দে বিধবা বিবাহকে আইন সিদ্ধ করেন, অর্থাৎ বিধবা বিবাহকে সমর্থন করেন এবং আইন পাশ করেন। পরের প্রশ্ন, মীর আব্দুল লতিফ কে ছিলেন? উত্তর হচ্ছে আকবরের গৃহশিক্ষক। পরের প্রশ্ন, কে কবে ইবাদত খানা নামে ধর্মীয় উপাসনা গৃহ নির্মাণ করেন? উত্তর হচ্ছে 1575 খ্রিস্টাব্দে আকবর। পরের প্রশ্ন, ইবাদত খানায় সপ্তাহের কোন দিন আলোচনা সভা বসতো? উত্তর হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার ইবাদত খানায় আলোচনা সভা বসতো। পরের প্রশ্ন, ইবাদত খানার আলোচনা সভায় আগত হিন্দু ধর্মের, জৈন ধর্মের, জরাথুস্ট্রীয় ধর্মের, জেসুইট ধর্মের ধর্মযাজক কারা ছিলেন? উত্তর হচ্ছে হিন্দু ধর্মের ধর্মযাজক ছিলেন পুরুষোত্তম ও দেবী। জৈন ধর্মের ধর্মযাজক ছিলেন হীরা বিজয় সুরি, বিজয় সেন সুরি ও ভানুচন্দ্র উপাধ্যায়। জরাথুস্ট্রীয় পণ্ডিত ছিলেন মহারাজা রানা। জেসুইট ধর্মযাজক ছিলেন অ্যাকুয়া ভাইবা মনসারেট প্রমুখ। অর্থাৎ বিভিন্ন ধর্মের এই সমস্ত পণ্ডিত ব্যক্তিরা ইবাদতখানায় আসতেন আলোচনা করার জন্য। পরের প্রশ্ন, আকবর কবে মাহাজারনামা বা ধর্মীয় বিষয়ের ঘোষণাপত্র জারি করেন? উত্তর হচ্ছে 1579 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, ঐতিহাসিক স্মিথ কাকে অভ্রান্ত নির্দেশনামা বলেছেন? উত্তর হচ্ছে মাহাজারনামাকে। পরের প্রশ্ন, দিন ই ইলাহি কে কবে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে আকবর 1581 খ্রিস্টাব্দে। আবার অনেক সময় 1581 অপশনে না পেলে 1582কেই ঠিক দিতে হয়। পরের প্রশ্ন, দেওয়ান শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অর্থমন্ত্রী বা রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী। পরের প্রশ্ন, মীর বক্সি কে ছিলেন? উত্তর হচ্ছে সামরিক বিভাগের প্রধান। পরের প্রশ্ন, সদর উস সুদূর কে ছিলেন? উত্তর হচ্ছে মধ্যযুগে ইসলাম ধর্ম দাতব্য প্রতিষ্ঠান ও দান বিভাগের অধিকর্তা ও শরীয়তি আইনের প্রধান ব্যাখ্যাকার ছিলেন সদর উস সুদূর। পরের প্রশ্ন, মুঘল আমলে সম্রাটের অধীনের প্রধান বিচারককে কি বলা হতো? উত্তর হচ্ছে কাজী উল কাজাত। অর্থাৎ মুঘল আমলের সম্রাটের অধীনের প্রধান যে বিচারক ছিলেন তাকে বলা হতো কাজী উল কাজাত। নেক্সট কোশ্চিন, সম্রাটের গৃহ পরিচালনার ভারপ্রাপ্ত কর্মচারীকে কি বলা হতো? উত্তর হচ্ছে মীর সামান। পরের প্রশ্ন, জনসাধারণের মধ্যে ধর্ম ও নৈতিকতা প্রচারের ভারপ্রাপ্ত কে ছিলেন? উত্তর হচ্ছে মুহতাসিব। পরের প্রশ্ন, আকবরের সময় প্রদেশ বা সুবার সংখ্যা কয়টি ছিল? উত্তর হচ্ছে 15টি। অর্থাৎ আকবরের আগে ছিল 12টি এবং আকবরের সময় সেটি বেড়ে 15টিতে পৌঁছায়। পরের প্রশ্ন, মুঘল আমলে জেলায় রাজস্ব আদায়ের দায়িত্ব কার উপর ছিল? উত্তর হচ্ছে আমাল গুজার নামক কর্মচারীর উপর। পরের প্রশ্ন, মুঘল আমলে আমিল কে ছিলেন? উত্তর হচ্ছে রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত কর্মচারী। পরের প্রশ্ন, ফতদ্দর কে ছিলেন? উত্তর হচ্ছে মুঘল আমলে পরগনার কোষাধ্যক্ষ, অর্থাৎ পরগনার কোষাধ্যক্ষকে বলা হতো ফতদর। পরের প্রশ্ন, জাপ্তি প্রথা কে কবে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে 1582 খ্রিস্টাব্দে আকবরের প্রধান রাজস্ব পরামর্শদাতা অর্থাৎ টোডরমল, তিনি এই জাপ্তি প্রথা প্রবর্তন করেন বা শুরু করেন। পরের প্রশ্ন, উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কি ধরনের রাজস্ব ব্যবস্থা চালু ছিল? উত্তর হচ্ছে জাপ্তি প্রথা। পরের প্রশ্ন, সিন্ধু দেশ, কাশ্মীর, কান্দাহার, কাবুল
প্রভৃতি অংশে কি ধরনের রাজস্ব ব্যবস্থা চালু ছিল? উত্তর হচ্ছে গোল্লা বক্স বা বাতাই ব্যবস্থা। নেক্সট কোশ্চিন, কাথিয়াবাড়, গুজরাট, বাংলাদেশ প্রভৃতি অঞ্চলে কি ধরনের রাজস্ব ব্যবস্থা চালু ছিল? উত্তর হচ্ছে নক্স বা নক্স নামক ব্যবস্থা। পরের প্রশ্ন, মনসবদারি প্রথা কে চালু করেন? উত্তর হচ্ছে মুঘল সম্রাট আকবর। পরের প্রশ্ন, মনসবদাররা কয়টি স্তরে বিভক্ত ছিল? উত্তর হচ্ছে 33টি স্তরে। পরের প্রশ্ন, মুঘল সেনাবাহিনীর গোলন্দাজ বাহিনীর প্রধানকে কি বলা হতো? উত্তর হচ্ছে দারোগা ই তোপখানা বা মীর আতিস। পরের প্রশ্ন, মীর বহর কে ছিলেন? উত্তর হচ্ছে মুঘল আমলে নৌবাহিনীর প্রধান। নেক্সট কোশ্চেন, আকবরের সময় কয় ধরনের রাজস্ব ব্যবস্থা চালু ছিল এবং কি কি? উত্তর হচ্ছে 3 ধরনের, জাপ্তি প্রথা, গল্লা বক্স প্রথা এবং নক্স প্রথা। পরের প্রশ্ন, 3 থেকে 4 বছর অনাবাদি জমিকে কি বলা হতো? উত্তর হচ্ছে চাচর। অর্থাৎ 3 থেকে 4 বছর যে জমিতে চাষ করা হতো না সেই জমিকে বলা হতো চাচর। পরের প্রশ্ন, ফার্সি শব্দ গোল্লা বক্স কি অর্থে ব্যবহৃত হতো? উত্তর হচ্ছে ভাগ চাষ। পরের প্রশ্ন, হিন্দি ভাষায় গোল্লা বক্স পদ্ধতিকে কি বলা হতো? উত্তর হচ্ছে ভাটাই বা ভাওয়ালি। পরের প্রশ্ন, রশি বাটাই কি? উত্তর হচ্ছে শস্য কাটা ও মাড়ানোর পর দুপক্ষের সামনে তা ভাগাভাগি করা, এটিকে বলা হতো রশি বাটাই। পরের প্রশ্ন, ক্ষেত বাটাই কি? উত্তর হচ্ছে বীজ বোনার সঙ্গে সঙ্গে সরকার ও কৃষকদের মধ্যে ক্ষেত ভাগাভাগি করাকে বলা হতো ক্ষেত বাটাই। নেক্সট কোশ্চিন, লেঙ্ক বাটাই কি? উত্তর হচ্ছে উৎপাদিত শস্য মাঠে 3টি স্তূপের মধ্যে ভাগ করে সরকার রাজস্ব হিসাবে 1 ভাগ নিতেন, এটিকে বলা হচ্ছে লেঙ্ক বাটাই। পরের প্রশ্ন, জমিতে কিছুকাল চাষের পর উর্বরতা বৃদ্ধির উদ্দেশ্যে 2-1 বছর এর জন্য তা পতিত রাখা হতো, এটিকে কি বলা হতো? উত্তর হচ্ছে পড়ৌতি। অর্থাৎ জমি চাষের পর 2-1 বছরের জন্য যে ফাঁকা রাখা হতো, ছেড়ে দেওয়া হতো, সেটিকে বলা হচ্ছে পড়ৌতি। নেক্সট কোশ্চেন, মনসব কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে পদমর্যাদা বা র্যাঙ্ক। নেক্সট কোশ্চেন, জাট ও সাওয়ার পদ্ধতি দুটি কে কবে চালু করেন? উত্তর হচ্ছে সম্রাট আকবর তার রাজত্বকালের 40তম বর্ষে, অর্থাৎ 1595-96 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, যার অধীনে একটি ঘোড়া থাকতো তাকে কি বলা হতো? উত্তর হচ্ছে এক আসপা বা ইয়াক আসপা। পরের প্রশ্ন, যার অধীনে 3টি ঘোড়া থাকতো তাকে কি বলা হতো? উত্তর হচ্ছে সি আসপা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, যার অধীনে একটি ঘোড়া থাকতো তাকে বলা হতো এক আসপা, যার অধীনে 2টি ঘোড়া থাকতো তাকে বলা হতো দু আসপা, এবং যার অধীনে 3টি ঘোড়া থাকতো তাকে বলা হতো সি আসপা। নেক্সট কোশ্চিন, কোন মুঘল সম্রাট দাগ ও হুলিয়া প্রথা পুনঃপ্রবর্তন করেন? উত্তর হচ্ছে আকবর। নেক্সট কোশ্চিন, আকবরকে ভারতীয় জাতীয়তাবাদের জনক কে বলেছেন? উত্তর হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, মুন্তাখাব উল তারিক বা মুন্তাখাব উল তোয়ারিক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে বদাউনি। নেক্সট কোশ্চিন, নবরত্ন কার রাষ্ট্রভাই ছিলেন? উত্তর হচ্ছে আকবরের রাষ্ট্রভাই। অর্থাৎ মুঘল সম্রাট আকবরের রাষ্ট্রভাই যে 9 জন বিজ্ঞ ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি ছিলেন তাদের বলা হতো নবরত্ন। নেক্সট কোশ্চিন, ফতেপুর সিকরি সেলিম চিস্তির সমাধি, দেওয়ান ই আম, দেওয়ান ই খাস, জামি মসজিদ, বুলন্দ দরওয়াজা, হুমায়ুনের সমাধি, সেকেন্দ্রার সমাধি ভবন কার আমলে তৈরি? উত্তর হচ্ছে আকবরের আমলে। অর্থাৎ মুঘল সম্রাট আকবরের সময় এই বিখ্যাত শিল্প স্থাপত্যগুলি বা ভাস্কর্যগুলি তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন, আকবরের আমলের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? উত্তর হচ্ছে গোয়ালিয়রের মিয়া তানসেন। পরের প্রশ্ন, আকবর কবে কাবুল জয় করেন? উত্তর হচ্ছে 1585 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, আকবরের শেষ জয় কোনটি?
উত্তর হচ্ছে আসিরগড় দুর্গ জয়, যেটি তিনি 1601 খ্রিস্টাব্দে করেছিলেন। নেক্সট কোশ্চেন, আকবরের মৃত্যু কবে হয়? উত্তর হচ্ছে 1605 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। অতএব আমরা বুঝতে পারলাম যে আকবরের জন্ম হয়েছিল 1542 খ্রিস্টাব্দে, তিনি সিংহাসনে বসেছিলেন 1556 খ্রিস্টাব্দে এবং আকবরের মৃত্যু হয় 1605 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, সেলিম কবে কি উপাধি নিয়ে সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে 1605 খ্রিস্টাব্দে আকবরের পুত্র সেলিম তিনি নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসেন। পরে প্রশ্ন, নূর উদ্দিন শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে সত্যের আলো। নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীর শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে পৃথিবীর মালিক। পরে প্রশ্ন, বহু প্রার্থনা ও উপবাসের সন্তান কাকে বলা হতো? উত্তর হচ্ছে জাহাঙ্গীরকে। পরে প্রশ্ন, আবুল ফজল কবে নিহত হন? উত্তর হচ্ছে 1602 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, ন্যায় স্যাকল বা বেল অব জাস্টিস কার সৃষ্টি? উত্তর হচ্ছে জাহাঙ্গীরের। পরে প্রশ্ন, তামঘা কি? উত্তর হচ্ছে বিশেষ বাণিজ্য শুল্ক। পরে প্রশ্ন, মীর বাহারি কি? উত্তর হচ্ছে নদীপথে বাহিত পণ্যের শুল্ক, অর্থাৎ নদীপথে যে পণ্যগুলি এদিক ওদিক নিয়ে যাওয়া যেত ব্যবসা বাণিজ্য করার জন্য, সেই ট্যাক্সকে বা রাজস্বকে বলা হতো মীর বাহারি। পরে প্রশ্ন, আলিকুলি ইস্তাজহিকে শের আফগান উপাধি কে দেন? উত্তর হচ্ছে জাহাঙ্গীর। নেক্সট কোশ্চিন, নূর জাহান শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে জগতের আলো। পরে প্রশ্ন, মেহেরুন্নেসাকে নূর জাহান উপাধিটি কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে জাহাঙ্গীর। পরে প্রশ্ন, মির্জা গিয়াস বেগ এর পরবর্তী নাম কি ছিল? উত্তর হচ্ছে ইতিমাদ উদ্দৌলা, অর্থাৎ মির্জা গিয়াস বেগ পরবর্তীকালে ইতিমাদ উদ্দৌলা নামে পরিচিত হন। পরে প্রশ্ন, বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন কে? উত্তর হচ্ছে জাহাঙ্গীরের আমলে ইসলাম খান, অর্থাৎ মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার শাসক ইসলাম খান তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় পরিবর্তন করেন। পরে প্রশ্ন, জাহাঙ্গীরনগর এর পূর্ব নাম কি ছিল? উত্তর হচ্ছে ঢাকা। পরে প্রশ্ন, 1622 খ্রিস্টাব্দে কোন বিখ্যাত স্থানটি মোগলদের হস্তচ্যুত হয়েছিল? উত্তর হচ্ছে কান্দাহার, অর্থাৎ মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় কান্দাহার নামক স্থানটি মুঘলদের হস্তচ্যুত হয়ে যায়, হাত থেকে বেরিয়ে যায়। পরে প্রশ্ন, জাহাঙ্গীরের মৃত্যু কবে হয়? উত্তর হচ্ছে 1627 খ্রিস্টাব্দে। লাস্ট প্রশ্ন, তুজুক ই জাহাঙ্গীরি কে কোন ভাষায় রচনা করেন? উত্তর হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীর ফার্সি ভাষায় এই বিখ্যাত গ্রন্থটি তুজুক ই জাহাঙ্গীরি রচনা করেন। এই গেল তোমাদের মুঘল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের সময়কার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।